আসসালামু আলাইকুম। বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস সপ্তম শ্রেণী। আজকে আমরা কমপ্লিট করব পার্ট 3 এবং 4 ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে। আগের দিন আমরা পার্ট 1 থেকে 3 পর্যন্ত করেছিলাম, তো আজকে আমরা শুরু করছি। চলো। ভাইরাস, রিকেটস, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশ আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের অনেক প্রজাতি আমাদের অধিকাংশই কী করে? উপকারে কাজে লাগে। তবে তার কিছু কিছু অংশ আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। প্রথমেই রয়েছে ভাইরাস। আমাদের ভাইরাস থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে, যেগুলো আমি দাগিয়ে দেব, তোমরা আমার সাথে দাগিয়ে নিবে। ভাইরাস, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। তাহলে ভাইরাসকে দেখতে কী ধরনের অণুবীক্ষণিক যন্ত্র লাগে? অবশ্যই ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্র। এবং এই অণুবীক্ষণিক যন্ত্র এতটাই শক্তিশালী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু দেখতে পায়, এবং এটাই সবচেয়ে শক্তিশালী অণুবীক্ষণিক যন্ত্র। ঠিক আছে, এই লাইনটা তোমরা দাগিয়ে নিবে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। এরা সরলতম গঠন। তাহলে ভাইরাসের গঠন কেমন? ভাইরাসের গঠন সরলতম গঠন। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাহলে কি কি ভাইরাসের দেহে নেই? এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কোষ প্রাচীর নেই, তারপর প্লাজমালেমা নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, এবং সাইটোপ্লাজম নেই। তবে ভাইরাস দেহকে অকোষীয়, তাই ভাইরাস দেহকে কি বলা হয়? অকোষীয় বলা হয়। যেহেতু ভাইরাস দেহে কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুগঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এসব কিছুই নেই, তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তাহলে এখানে এমসিকিউ একটা আসতে পারে এরকমের যে নিচের কোনটিকে অকোষীয় বলা হয়? ব্যাকটেরিয়া, তারপর অ্যামিবা অথবা ভাইরাস। তাহলে অপশানে অ্যান্সার কী হবে? ভাইরাস। এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে ভাইরাস কী কী নিয়ে গঠিত? আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড। এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা ডিএনএ এবং আরএনএ। এটা খুব বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না এই ক্লাসের জন্য, তারপরেও তোমরা জেনে রাখো। একটা কি? একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে গিয়ে আরএনএ। তাহলে ভাইরাসের দেহে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তাহলে ভাইরাসের ক্ষেত্রে কি হয়? ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিডটা বের হয়ে যায়, আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে জীবনের সকল লক্ষণ এরা হারিয়ে ফেলে, অর্থাৎ এরা প্রায় মৃতপ্রায় হয়ে যায় বলতে পারো। তবে অন্য জীবদেহে যেইমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড একত্র করা হয়, তখনই এরা জীবনের সকল লক্ষণ ফিরে পায়। তাহলে এদের বাঁচার মূল চাবিকাঠি কী কী? একটা হচ্ছে আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড। এটার মাধ্যমেই তারা কি বাঁচতে সক্ষম। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। একমাত্র জীবিত যে জীবদেহ, অর্থাৎ মানুষের শরীর, বিভিন্ন প্রাণীর শরীরে যে ভাইরাসগুলো বাস করে, অবশ্যই তো মানুষ এবং বিভিন্ন প্রাণী এরা কি জীবিত, তাই না? এই জন্যই কি মানুষ এবং প্রাণীর দেহেই সাধারণত ভাইরাসের লক্ষণ বা ভাইরাস বসবাস করতে সক্ষম, এবং মৃত যেসব জীব এর মধ্যে ভাইরাস বসবাস করতে পারে না। এ কারণেই কি বলা হয়? ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। তাহলে ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস কি? খুব পরিচিত একটা ভাইরাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই 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 এমসিকিউটা অনেকে আসলে ব্যাকটেরিয়া দাগাই দেবে। কি আসতে পারে প্রশ্নটা? যে ব্যাকটেরিওফাজ কোন অণুজীবের অন্তর্ভুক্ত? এটা কি ভাইরাসের অন্তর্ভুক্ত? এটা কি অ্যামিবার অন্তর্ভুক্ত? অথবা এটা কি ব্যাকটেরিয়া বা ভাইরাসের অন্তর্ভুক্ত? বেশিরভাগ মানুষ কী করবে? ব্যাকটেরিয়া দাগাই দেবে। কারণ কি? ব্যাকটেরিওফাজ, ওই যে ব্যাকটেরিয়া কথাটা আছে, এর কারণে ব্যাকটেরিয়া দাগাবে, কিন্তু আসলে কি এটা একটা ভাইরাস। আশা করি এটা খুব ইম্পর্টেন্ট সহকারে দাগিয়ে নেবে। দরকার হয় এখানে একটা দুটো স্টার দিয়ে দিতে পারো। তারপরে আসি
ভাইরাস গোলাকার, ভাইরাসের আকার কীরকম এটা সম্পর্কে আমাদের জানতে হবে। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় এবং পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে এই যে কি আকার এবং আকৃতি হতে পারে এখান থেকেও কিন্তু প্রায় সময় কোশ্চেন চলে আসে। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ। এই যে এটা ইম্পর্টেন্ট যে বায়ুবাহিত রোগ কোনগুলো। বায়ুবাহিত রোগ হচ্ছে বসন্ত, হাম এবং সর্দি ইত্যাদি হচ্ছে বায়ুবাহিত রোগ। ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। তাহলে ধানের টুংরো এবং তামাকের মোজাইক রোগ কিসের কারণে হয়ে থাকে? ভাইরাসের কারণে হয়ে থাকে। তোমরা কিন্তু ভুল করেও এখানে ব্যাকটেরিয়ার কারণে দাগিয়ে দিয়ে আসবে না। ভাইরাসের উপকারিতা। ভাইরাসের ভাই কী করে উপকারিতা হতে পারে? আসলে আছে, কিছু কিছু উপকারিতা আছে যা ভাইরাসের কারণে হয়ে থাকে। যেমন দেখি আমরা বিভিন্ন রোগ, যেমন বসন্ত, পোলিও এবং প্লেগের টিকা ভাইরাস, ঠিক আছে? টিকা, বসন্ত, পোলিও ও প্লেগের যে টিকা এটা ভাইরাস থেকে তৈরি হয়। তাহলে বসন্ত, পোলিও ও প্লেগের যে টিকা এটা কিসের থেকে তৈরি হয়? এটা কি ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়? না, এটা হচ্ছে ভাইরাস থেকে তৈরি হয়। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়। তাহলে জিন প্রকৌশলেও কি ব্যবহৃত হয়? ভাইরাস ব্যবহৃত হয়। কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে ভাইরাস কি পরোক্ষভাবে রক্ষা করে। পরোক্ষভাবে মানে একদম সরাসরি না, সরাসরি হইলে ওটা হচ্ছে প্রত্যক্ষ। আর যদি একটু ডিস্টেন্স থাকে, মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে হইতে আসে এভাবে, তাহলে ওটা হয়ে যায় পরোক্ষ। ভাইরাসের অপকারিতা। ভাইরাসের অপকারিতা কী কী? যেমন মানবদেহে কোভিড-19 ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তারপরে বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। খুব ভয়াবহ রোগ কিন্তু এগুলো যেগুলো দেওয়া আছে, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ। এবার উদ্ভিদের ক্ষেত্রে কী কী রোগ সৃষ্টি করে? উদ্ভিদের ক্ষেত্রে তামাকের মোজাইক রোগ, ধানের টুংরো রোগ সৃষ্টি করে থাকে। তাহলে ভাইরাসের অপকারিতা এখানে কি কি ইম্পর্টেন্ট? মানবদেহের জন্য কোন ভাইরাসগুলো হয়ে থাকে, মানবদেহে কোন ভাইরাস সংঘটিত হয় এগুলো ইম্পর্টেন্ট। যেমন কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক এবং এইডস, এই 5টা মনে রাখতে হবে। এবং উদ্ভিদের জন্য কোন ভাইরাসগুলো হয়ে থাকে? তামাক মোজাইক রোগ এবং ধানের টুংরো রোগ, এগুলো পড়লেই হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ব্যাকটেরিয়া থেকে শুরু করব।